তো মিল যার সাথে হয় না, একটা সময় কিন্তু তার সাথেই বড় বড় শত্রু হয়ে যায়, ঝগড়া লেগে যায়। এই ফাটলটাকে আমরা কি বলি? চ্যুতি। কি বলি? দেখো, হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সব স্পটে তোমাদের স্বাগত। দেখো, এর আগে আমি তোমাদের বলেছিলাম যে পৃথিবী ভূত্বক, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, একটা মহাসাগরীয় ভূত্বক। এগুলো কি হয়? এগুলো ভেসে আছে অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে। এবার ভেসে আছে যে খণ্ড খণ্ড, ছোট ছোট বা বড় বড় খণ্ড হিসেবে, সেগুলোকে আমরা প্লেট বলেছিলাম। তাহলে এই প্লেটটা কি জিনিস আর এটা ধরন কেমন, আজকে সব কিছু আলোচনা করবো বিস্তারিত। তো দেখতে থাকো। দেখো, প্রথমে বলে নিই যে প্লেট জিনিসটা কি, পাত জিনিসটা কি। এবার আমরা ভূতত্ত্ববিদ্যা অনুযায়ী বলতে পারি যে পৃথিবীর ওপরিভাগে, অ্যাস্ট্রোস্ফিয়ারের ঠিক ওপরে, হ্যাঁ, যে কঠিন এবং অনমনীয় শিলামণ্ডল যা অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে ভেসে আছে, সেই শিলাখণ্ডগুলিকেই আমরা বলতে পারি পাত। এবার এগুলা কি হতে পারে? এগুলা ছোট হতে পারে, আবার বড় হতে পারে। এবার এই পাতের ধারণাটা আসলো কোথা থেকে? পাতের ধারণা আসলো বিংশ শতাব্দীর প্রথমার্ধেই। হ্যাঁ, আলফ্রেড ওয়েগনার প্রথম এর ধারণাটা দিয়েছিল, হ্যাঁ, তার মূল সঞ্চালন তত্ত্বে। তারপরে জেটি উইলসন পাক কথাটি প্রথম ব্যবহার করে। এবার তারপরে টিচোকে আমরা পাক সংস্থানের জনক বলতে পারি। এবার দেখো, তোমাদের আজকের টপিক যে পাতের প্রকারভেদ ও প্লেট সীমানা, হ্যাঁ, ধর্ম। দেখো, পাত দুই ধরনের, একটা হচ্ছে মহাসাগরীয় পাত আর একটা হচ্ছে মহাদেশীয় পাত। কেন দুই ধরনের হলো? আমি আগেই বলেছিলাম ভূত্বক কি হয়, দুইটা ভাগে ভাগ। একটা হচ্ছে শিয়াল বা মহাদেশীয় ভূত্বক, আর একটা হচ্ছে সীমা বা মহাসাগরীয় ভূত্বক। সেই সীমা থেকেই হচ্ছে মহাসাগরীয় পাতটা তৈরি, আবার শিয়াল থেকেই হচ্ছে মহাদেশীয় পাত। এবার মহাসাগরীয় পাত কি বলছে? যে সমুদ্র তলের নিচে, হ্যাঁ, এই মহাসাগরীয় পাতটা কোথায় আছে? সমুদ্র তলের নিচেই আছে। হ্যাঁ, এটা কি দিয়ে তৈরি? ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। এটা কি দিয়ে? ব্যাসল্ট। আমরা যখন, হ্যাঁ, প্রথম অধ্যায় পড়েছিলাম, হ্যাঁ, ভূঅভ্যন্তরের অভ্যন্তর সম্পর্কে, তখন আমরা দেখছিলাম যে মহাসাগরীয় যে ভূত্বক বা সীমা, সেটা কি দিয়ে তৈরি? ব্যাসল্ট শিলায় তৈরি। ওই জন্য কি হচ্ছে, এটা মহাসাগরীয় পাতটা, সেই শিলাটাই তো আমাদের মহাসাগরীয় পাত। সেই পাতটা যেহেতু মহাসাগরীয়, তো ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি হবে। আবার কি হবে? পাতলা কিন্তু ঘন, সেটা পাতলা হয়। আমরা কি জানি যে মহাসাগরীয় ভূত্বকটা, হ্যাঁ, পৃথিবীর ভূত্বকের যে নিচের স্তর, সেটা সেটা কি হয়? সেটা 5 কিমি মতো পুরো হতে পারে। হ্যাঁ, এই জন্য কি হয়? এটা পাতলা কিন্তু ঘন, মানে এর ঘনত্ব বেশি। শিয়ালের থেকেও সীমার ঘনত্ব কিন্তু বেশি হয়। আমরা ভূঅভ্যন্তর যখন পড়েছিলাম তখন কিন্তু দেখেছি যে পৃথিবীর উপরিভাগ থেকে যত আমরা নিচের দিকে যাই, তত দেখি ঘনত্বটা বাড়তে থাকে। হ্যাঁ, ওই জন্য ঠিক আছে ঘন আর সহজে সাবমের্সন হয়। এবার দেখো, উদাহরণ হিসেবে কি দেখতে পাই যে প্রশান্ত মহাসাগরীয় পাত, এরকম যতগুলো সাগর আছে, বড় বড় সাগর, প্রত্যেকটা নিচে একটা পাত আছে। আবার এমনি তো ছোট ছোট অনেক পাত আছে। এবার বলছে মহাদেশীয় পাত। এটা কি? এটা হচ্ছে মহাদেশের নিচে আমরা যে ভূভাগটাতে অবস্থান করে আছি, বসবাস করছি, হ্যাঁ, তার নিচের এটা অবস্থিত। এটা কি? এটা হচ্ছে গ্রানাইট শিলা দিয়ে তৈরি। গ্রানাইট শিলা দিয়ে তৈরি, হ্যাঁ, এবং এটা পুরু কিন্তু, হ্যাঁ, কম ঘন। ঘন কেন পুরু কম ঘন? কারণ এটা, এই যে ভূত্বক যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে ঠিক এর গড় ঘনত্ব আমরা কত বলতে পারি? 30 কিলোমিটার বলতে পারি, হ্যাঁ, মানে ভূত্বকের। এবার কি হচ্ছে, এটা হয় মহাদেশেরটা অনেকটা, হ্যাঁ, কি হয়, মহাদেশেরটা কি হয়, অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত হয় উপর থেকে নিচ পর্যন্ত। এবার এটা এই জন্য কি, এটা হচ্ছে, হ্যাঁ, পুরু, মানে পুরুত্বটা বেশি, মোটাটা বেশি। আবার, হ্যাঁ, ঘনত্বটা কম, কারণ যত উপরে, এটা হচ্ছে ভূত্বকের উপরের স্তর, শিয়াল মহাদেশীয় ভূত্বক, বা এটার ঘনত্ব কম, আমরা আগেই জেনেছি। সেখান থেকে আমরা বলতে পারি এটা কম ঘন। আবার কি, সহজে ডুবে যায় না। এবার দেখো,
সহজে ডুবে যাবে কিভাবে? আমরা কি জানি, যেটা ভারী হয় সেটাই সবসময় ডুবে বেশি। মহাসাগরীয় ভূত্বকটা কি হয়, পুরো তার ঘনত্ব বেশি, ভারী বেশি, তাহলে সেটাই বেশি ডুবে যাবে। আবার এটার তো ঘনত্ব কম, মানে মহাদেশীয় পাত যে আছে, মহাদেশীয় যে ভূত্বকটা আছে সেটার তো ঘনত্ব কম, সেখান থেকে মহাদেশীয় পাতটা তো সেটাই, তাহলে এটা কি হবে, সহজে ডুববে না, এটা কম ডুববে। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি ইউরেশীয় পাত। এবার আসি তোমাদের এই যে পাতের চলন বিষয়টা নিয়ে, যে আমরা কি বলেছিলাম যে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে যে মহাদেশীয় ও মহাসাগরীয় পাতগুলো আছে সেগুলো নাকি খুব ধীর গতিতে সঞ্চরণশীল, মানে আস্তে আস্তে করেই সঞ্চরণ হচ্ছে। এবার এই চলনটা হচ্ছে সেটা আমরা দেখেছিলাম। তাহলে এটা কিভাবে হচ্ছে, কত ভাবে হয়, সেগুলো আমরা এখন দেখব। দেখো, দুটা প্লেট বা পাত যখন কি হয়, পরস্পর থেকে দূরে সরে যায়, তখন তাকে আমরা অপসারী পাত সীমানা বলি। মানে কি হচ্ছে, পাতের প্রথম যে চলনটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অপসারী, হ্যাঁ চলন। কি অপসারী মানে, দেখো দুটা পাত, হ্যাঁ যে দুটা পাত, ধরে নিলাম এটা একটা পাত, আবার এখানে আরেকটা, এই পাতটা কি হচ্ছে পরস্পর থেকে দূরে সরে যায়। হ্যাঁ, অনেক সময় কি হয় বলতো, হ্যাঁ বন্ধুদের মধ্যে ঝগড়া লাগলে যেটা হয়, আমরা কি হয়, দূরে সরে যাই। ধরে নাও তোমাদের এই পাত দুইটা ঝগড়া হয়েছে, এবার সব পাতের তো আর মিল থাকে না, কিছু কিছু মানুষের যেমন মিল থাকে না, ঝগড়া হলে দূরে সরে যায়। সেম আমরা এই পাতের মতো এরকম দেখতে পাই, কিছু কিছু পাত হয় পরস্পর থেকে দূরে সরে যায়। তাহলে ধরো এটা যে দূরে সরে যাচ্ছে, মানে কি অপসারণ হয়ে যাচ্ছে, এদিকে সরে যাচ্ছে রাগ করে, এদিকে সরে যাচ্ছে রাগ করে, বা চলনটা কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে, এটাকে অপসারী, হ্যাঁ অপসারী, এটাকে অপসারী চলন বলে। আর এই সীমানাটাকে আমরা বলি অপসারী পাত সীমানা। এবার এই অপসারী পাত সীমানাকে আবার আরেকটা নাম দেওয়া যায়, কি নাম, এটা নাম আরেকটা নাম দেওয়া হয় যে গঠনকারী পাত সীমানা। দেখো তাহলে এবার গঠনকারী পাত সীমানা আমরা কেন বলি সেটাও আমি বিস্তারিত বলে দিচ্ছি। দেখো এই পাতটা কোথায় ভেসে আছে, এই পাতটা ভেসে আছে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে। এর নিচে কিন্তু অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরটা আছে। অ্যাস্ট্রোস্ফিয়ার আমরা কি দেখতে পারি, যে এই স্তরটা হচ্ছে একটা অর্ধ তরল পদার্থে ভরা, এর উষ্ণতা প্রায় ১,৫০০ ডিগ্রি সেলসিয়াসের মতো, মানে একটা থকথকে অর্ধ তরল পদার্থ দিয়ে কিন্তু স্তরটা ভরা। এটা আমরা কি দেখতে পাই সাধারণত আহ, ভূ ভূপৃষ্ঠ এটা পাচ্ছি। সাধারণত, হ্যাঁ উপর থেকে, আমাদের ভূত্বকের উপর থেকে নিচে প্রায় ১০০ থেকে ২০০ কিমি পর্যন্ত তোমাদের বইয়ে দেখবে, হ্যাঁ ১০০ থেকে ২০০ কিমি পর্যন্ত এই স্তরটা দেখা যায়, এর মধ্যে এই স্তরটা দেখা যায় অ্যাস্ট্রোস্ফিয়ারটা। ওই অ্যাস্ট্রোস্ফিয়ারে যেহেতু ভেসে আছে, তাহলে কি হবে, যে পাত দুটো যখন, হ্যাঁ সরে যায় পরস্পর থেকে, এদিকে সরে গেল, এদিকে সরে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই জায়গাটায় গ্যাপটা কিন্তু ক্রমাগত বাড়বে, মানে গ্যাপটা বেশি হচ্ছে। হওয়ার ফলে আমরা জানি অ্যাটমসফিয়ারে কি হয়, একটা স্রোত চলে, যেটাকে আমরা কি বলি, পরিচলন স্রোত। এবার দেখো এই পরিচলন স্রোতের ফলে কি হতে পারে, যে এই যে অ্যাটমসফিয়ার অর্ধতল পদার্থগুলো, গলিত পদার্থগুলো, এগুলো কি হয় উপরের দিকে আর কি আসে। দেখো কেমন করে আসে, আমি ছবির সাহায্যে দেখা দিচ্ছি, তো দেখতে থাকো। দেখো দুটা পরিচালন স্রোত যখন, হ্যাঁ এইভাবে পরস্পরের দিকে উপরের দিকে উঠছে, তখন এখানে যদি সরে যায়, গ্যাপটা যদি বেশি হয়, তাহলে এখানে যে, হ্যাঁ অর্ধতল পদার্থগুলো আছে এগুলো কি হয়, উপরের দিকে ওঠা শুরু করবে। এটা গ্যাপটা বেশি হচ্ছে, উপরের দিকে ওঠা শুরু করলো। এবার উপরের দিকে ওঠা শুরু করে যে অর্ধতল পদার্থগুলো, সেগুলো কি হয়, হ্যাঁ যে সাগরের নিচে যে শিলাটা, হ্যাঁ মহাসাগরের যে পাত দুটার উপরে কি করতে হবে, এবার ছড়িয়ে যেতে পারে, হ্যাঁ এবার ছড়িয়ে যেতে পারে। প্রথমে গেলে সেটা উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে, তারপরে যে ছড়াবে, এবার ছড়িয়ে চলে যায়। এর ফলে কি দেখো, যেহেতু এবার ছড়িয়ে যায়, তাহলে কি হচ্ছে, নতুন করে একটা ভূত্বক সৃষ্টি হচ্ছে সেখানে, নতুন করে ভূত্বক সৃষ্টি হচ্ছে না, হ্যাঁ কারণ একটা প্লেট অলরেডি আছে, একটা প্লেট আমরা কি বলি, যে বললাম কঠিন অনমনীয় একটা শিলাস্তর, হ্যাঁ শিলামণ্ডল, সেই শিলামণ্ডল অলরেডি আছে, তার উপরে আমরা কি নতুন করে একটা, হ্যাঁ অর্ধতল পদার্থগুলোর উপর আরেকটা স্তর তৈরি হচ্ছে, তার মানে একটা ভূত্বক তৈরি হচ্ছে, একটা মহাসাগরের ভূত্বক তৈরি হচ্ছে। তার মানে কি, এটাকে আমরা গঠনকারী, হ্যাঁ পাত সীমানা বলতে পারি, অপসারী পাত সীমানাকে। সরে যাচ্ছে, নতুন পদার্থ ভিতর থেকে এসে তৈরি হচ্ছে আর একটা ভূত্বক, তাহলে এটা আমরা অপসারী পাত সীমানা বলতে পারি, গঠনকারী পাত সীমানা বলতে পারি।
তারপরে একটা জিনিস দেখো, দেখো কি তৈরি হলো, 1 নম্বরে তৈরি হলো, হ্যাঁ, যে নতুন ভূত্বক, নতুন নতুন ভূত্বক। আবার আবার আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি 2 নম্বরে, দেখি কি, যে যখনই এখানকার পদার্থগুলো উপরের দিকে আসার পরে কি হচ্ছে, আসার পরে আগে উপরের দিকে যাবে, আমরা যখন বাড়িতে বাহির বা ঢিপি রাখি বা এরকম কোনো যেটা পদার্থ একটু আলগা ভাবে থাকে, খুব শক্তভাবে লেগে থাকে না আঠার মতো, ওইরকম পদার্থ যদি কোনোটা আমরা উঁচু করে রাখি, তাহলে কি আস্তে আস্তে ছড়ায় যায়, ও মাঝখানটা উঁচু থেকে যায়, সাইড দিয়ে ছড়ায়, সেম সেম এইভাবেই কি এটা হয়, যে এখানে কি হচ্ছে, প্রথমে উপরের দিকে উঠলো, তারপরে ছড়ায় যাচ্ছে। এবার এটা উপরের দিকে উঠে ত্রিভুজের মতো একটা সৃষ্টি হচ্ছে, ত্রিভুজের মতো সৃষ্টি হচ্ছে, মানে একটা পাহাড়ের মতো সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা বলবো মধ্য সাগরীয় মহাসাগরীয় শৈলশিরা। এটা আমরা মহাসাগরীয় শৈলশিরা বলতে পারি। দেখো, শৈল শব্দটা তো আমরা পাহাড় জানি, পাহাড়ের মতো চূড়া, পাহাড়ের চূড়ার মতো, এই জন্য আমাদের মহাসাগরীয় শৈলশিরা সৃষ্টি হয়। মহাসাগরের নিচেও কিন্তু আমাদের পাহাড়ের মতো অনেক, হ্যাঁ, ভূমিরূপ দেখতে পাই পাহাড়ের মতো। এই এরকম এইভাবে সৃষ্টি হয়, অপসারী পার্শ্বনের ফলে সেগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে, অপসারী চলন হচ্ছে, এর ফলে উপরের দিকে উঠছে অর্থাৎ পদার্থগুলো উঠেই এটা একটা পাহাড়ের ন্যায় দেখাচ্ছে। এই পাহাড়টাকে আমরা কি বলতে পারি, হ্যাঁ, এই পাহাড়টাকে বলতে পারি যে মহাসাগরীয় শৈলশিরা। এবার দেখো, এটা আমি কি আলোচনা করলাম, এটা আমি আলোচনা করলাম অপসারী পাত সীমানা এবং অপসারী ত্বরণটা কি, কিভাবে হচ্ছে এবং এর ফলে কিভাবে নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে, শৈলশিরা সৃষ্টি হচ্ছে এবং কেন সেটাকে আমরা গঠনকারী বলি সেটা বললাম। এবার দেখো, আমরা 2 নম্বরে কি দেখতে পাই, অভিসারী। দেখো, অভিসারী তোমাদের এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে দুইটা পরস্পর মুখোমুখি বিন্দু, আর আগেরটা কি ছিল, পরস্পর থেকে দূরে সরে যায়। এবার মুখোমুখি আছে, এই পার্থক্যটা তাহলে কি বলবো, যে যখন দুটি পা পরস্পর থেকে দূরে সরে যাবে না, না দিয়ে কি হবে, পরস্পরের দিকে আসবে, এগিয়ে আসবে, হ্যাঁ, পরস্পরের দিকে যখন এগিয়ে আসবে তখন, হ্যাঁ, তাকে আমরা অভিসারী পাত সীমানা বা অভিসারী পাত চলন বলবো, হ্যাঁ। এবং দেখো, এই যে কি বলছে, পাত মুখোমুখি আসবে, আর কি কি সৃষ্টি হয়, পর্বত আগ্নেয়গিরি। দেখো, এটাও দেখাচ্ছি, পর্বত এবং আগ্নেয়গিরি কিভাবে সৃষ্টি হচ্ছে। এবার একটা জিনিস মনে রাখবে, এই পাতসীমানাকে কিন্তু, হ্যাঁ, অভিসারী পাতসীমানাকে কিন্তু বলা হয় বিনাশকারী পাতসীমানা, বিনাশকারী বলা হয়। এবার বিনাশকারী কেন বলা হয়, দেখো আমরা তো দেখছি, হ্যাঁ, যেখানে পর্বত সৃষ্টি হচ্ছে, আগ্নেয়গিরি সৃষ্টি হচ্ছে, কিন্তু বিনাশকারী বলা হচ্ছে। দেখো কেন বিনাশকারী বলা হচ্ছে, দেখতে থাকো, দেখাচ্ছি। দেখো কি বললাম, যে বিনাশকারী বলা হয়, কেন বিনাশকারী বলা হয়, দেখো, যে কি হচ্ছে, দুটা পা, ধরে নাও এই একটা পা, এই একটা পা, এরা কি হচ্ছে, পরস্পরের দিকে এগিয়ে আসছে, মানে এদের মধ্যে ঝগড়া নেই, এরা খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে, একে অপর ছাড়া থাকতে পারে না। আমাদের ক্লাসে যেমন বেস্ট ফ্রেন্ড গুলো থাকে এখন, হ্যাঁ, আমাদের বেলাও ছিল বেস্ট ফ্রেন্ড, আমরা কি খুব মিল থাকে, সেরকমই এদের মধ্যে এতটাই মিল যে এরা পরস্পরের দিকে এগিয়ে আসে। এবার দেখবে তোমরা, যে অতিরিক্ত মিল যার সাথে হয় না, একটা সময় কিন্তু তার সাথে বড় বড় শত্রু হয়ে যায়, ঝগড়া লেগে যায়, ঠিক এদের মধ্যে সেই ঘটনাটাই ঘটবে। দেখো কি ঘটে, যে এদের মিলটা খুব মিল, এর ফলে এটা কি হচ্ছে, পরস্পরের দিকে এগিয়ে আসছে, যাকে আমরা অভিসারী চলন বলছি। এগিয়ে আসার ফলে একটা সময় কি হয়, এদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়, সংঘর্ষ সৃষ্টি হলো, এবার একটা পাত কি হবে, নিচে চলে আসবে, আর একটা পাত কি হবে, এটা ধাক্কা লেগে পড়ে থাকবে বা উপরের দিকে উঠে যাবে, হ্যাঁ। এবার দুইটা পাত, একটা পাত কি দিয়ে দিবে, তীর চিহ্ন দিয়ে দেখে নাও তোমরা, আসছে। এবার কি হলো, সংঘর্ষ বাধলো। এবার তোমরা বলো, যখনই কোনো জিনিসের ধাক্কা লাগে, তখন কি কোনো জিনিস আমরা গড়তে পারি, নতুন করে কিছু গড়ে না, কি হয়, ধ্বংস হয়, নষ্ট হয়। এবার তাদের মধ্যে এই দুটো যখন সংঘর্ষ হয়, তখন একটা হয় মহাসাগরীয় পাতটাই ধরুন একটা মহাসাগরীয় পাত, এবার একটা নিচের দিকে চলে গেলে কি হয়, একে তো এটা আরো গভীরে চলে যাচ্ছে। এবার গভীরে চলে গেলে কি হবে, এই পদার্থগুলা, এই অল্প পদার্থ কি হয়, আরো গলে যাবে, কারণ আমরা তো অর্ধতল পদার্থগুলোই আছে, সেখানে গলে যাবে। আবার অন্য কারণে সেটা ভেঙে যেতে পারে, টুকরো টুকরো হয়ে নষ্ট হয়ে যেতে পারে। দেখো এখানে বিনাশ হচ্ছে কিন্তু, তাহলে এটা এই জন্য আমরা বলবো বিনাশকারী, হ্যাঁ, পাতসীমানা। আবার দেখো, এখানে আমরা কি দেখছি, যে পর্বত ও আগ্নেয়গিরি, হ্যাঁ, সৃষ্টি হয়। পর্বত এবং আগ্নেয়গিরি কিভাবে সৃষ্টি হচ্ছে, দেখো, হ্যাঁ, যে যখনই দুটা পাত, একটা পাত নিচে চলে গেল, একটা উপরে লেগে থাকলো,
হ্যাঁ, সংঘর্ষ হয়ে এবার কি হবে, মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। এই যে গ্যাপ সৃষ্টি হচ্ছে, গ্যাপ সৃষ্টি হচ্ছে না, এই জায়গাটা কোথায় ঘটছে ঘটনাটা? সমুদ্রের নিচে, হ্যাঁ, মানে মহাসাগরীয় ভূত্বকে ঘটছে। এবার এখানে ঘটলে কি হবে, এই মহাসাগরের নিচে যে পলিমারগুলো আছে এগুলা কি হয়, হ্যাঁ, যেখানে একটু বেশি নিচু থাকবে, গর্ত থাকবে, সেখানেই তো সে জমা হবে না নতুন পলিমারগুলো। এবার এখানে পলিমার জমা হচ্ছে, হতে হতে গর্তটাতে গ্যাপটাতে হচ্ছে হওয়ার ফলে এরা তো আবার পরস্পরের দিকে ধেয়ে আসছে। আসার ফলে এই পাতটায় আরো সংকুচিত হবে, আরো পরস্পরের দিকে এগিয়ে আসবে। আসার ফলে এখানে যে পলিমারগুলো সঞ্চিত হয়ে গেছে এরা আবার চাপ পাবে। চাপ পাওয়ার ফলে একটা সময় কি করবে, এরা এভাবে উঁচু নিচু হয়ে যাবে, উঁচু নিচু হয়ে পর্বত সৃষ্টি করবে। দেখো সংঘর্ষ হচ্ছে, কিন্তু সংঘর্ষ হচ্ছে, বিনাশ হচ্ছে, হয়েই হচ্ছে। এই জন্য এটাকে আমরা বিনাশকারী সীমানা বলি। হ্যাঁ, পর্বত সৃষ্টি হতে পারে, কিন্তু কেন হচ্ছে? এদের মধ্যে চাপ হচ্ছে, এরা তো যে যে অবস্থায় ছিল সেই অবস্থা থাকছে না, তাদের মধ্যে একটা চাপের সৃষ্টি হয়ে একটা কি বলবো, তাদের কষ্ট হচ্ছে বিষয়টা, কিন্তু এটা না যে তারা মন আরাম ভাবে হচ্ছে, চাপ পেয়ে হচ্ছে, এই জন্য এটা বিনাশকারী বলবো। আরেকটা কি বলছে, আরেকটা বলছে যে আগ্নেয়গিরি সৃষ্টি হয়। দেখো ছবিতেও তোমাদের আগ্নেয়গিরি দেখাচ্ছে, কোথায়? অপসারী পাতসীমানায়। আগ্নেয়গিরি কিভাবে সৃষ্টি হয়, যে যখনই দুটা পাত, এই একটা পাত, এই একটা পাত, কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, হওয়ার ফলে প্রচন্ড চাপ এবং তাপের সৃষ্টি হচ্ছে। এবার চাপ এবং তাপের সৃষ্টি হলে এখানে কি হবে, এইখানে, হ্যাঁ, চাপ এবং তাপের ফলে এই পদার্থগুলা, দুটা পাতে কিছু কিছু পদার্থ গলে যাবে, কিন্তু গলে গিয়ে ম্যাগমা রূপে উপরের দিকে বেরিয়ে আসবে। ধাক্কা লাগলে কি হয়, আমরা যদি দেখি দুটো যদি ধাক্কা লাগে আগুন জ্বলে যায়, হ্যাঁ, আগুন জ্বলে যায়, এরকম এইখানেও তো সেটাই হবে না, সংঘর্ষ হচ্ছে মহাঝড়ে। আমরা মেঘের মধ্যে ঘষা লেগেই দেখি, যেখানে বৃষ্টি পড়ে সেখানেও আমরা আগুন জ্বলতে দেখি, তাহলে এরা তো আমার কঠিন শিলা, এদের মধ্যেও সেম ঘটবে। ঘটার ফলে কি হচ্ছে, এখানে, হ্যাঁ, আগুন বের হচ্ছে, আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে। এবার বলো, এই আগ্নেয়গিরি সৃষ্টি হওয়া, ভূমিকম্প হওয়া, এগুলো কি ভালো জিনিস? এগুলো তো সম্পূর্ণ, হ্যাঁ, একটা ধ্বংসাত্মক বিষয়। এগুলা হওয়ার ফলে কোনোদিনও কোনো ভালো কিছু হয় না, বরঞ্চ ধ্বংস হয়। এই জন্য আমরা এটাকে কি বলি, বিনাশকারী পাতসীমানা, অভিসারী পাতসীমানাকে। বুঝতে পারলে? দেখো তারপরে আমাদের লাস্ট লাস্ট পাতসীমানাটা দেখবো, পাতে চলনটা দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে এখানে লেখা আছে রূপান্তর বা ট্রান্সফর্ম। এবার দেখো রূপান্তর তোমরা বইয়ে পাবে না, বই পাবে তোমরা নিরপেক্ষ পাতসীমানা। আমরা এটাকে বলবো নিরপেক্ষ পাতসীমানা বা ট্রান্সফর্ম। হ্যাঁ, দেখো এটা কি হবে, এটাতে পাশাপাশি বিপরীত দিকে সরে যাবে, পাশাপাশি বিপরীত দিকে সরে যাবে, এটা সমান্তরাল ভাবেও দিতে পারে, এখানে লেখা নেই। হ্যাঁ, সমান্তরাল ভাবেও যেতে পারে। আর কি হয়, ভূমিকম্প বেশি হবে, নতুন নতুন ভূত্বক তৈরি হয় না। এখানে কি হয়, নিরপেক্ষ কাকে বলি আমরা? নিরপেক্ষ বলি যখন আমরা দেখি যে দুই দল মানুষ, একদল, হ্যাঁ, একদল আর একদলের সাথে ঝগড়া হচ্ছে, মাঝখানে কি একদল মানুষ কি হয়, তারা কারো কাছে যাচ্ছে না, এর কাছে যাচ্ছে না, ওর কাছে না, কারো পক্ষ হচ্ছে না, না হয় তারা নিজের মতো নিজের কাজকর্ম করে, তাকে আমরা নিরপেক্ষ বলি। এখানেও সেম, এই পার্শ্ববর্তী কি হয়, এরা নিরপেক্ষ, এরা সংঘর্ষও করে না, এরা অপর দূরেও সরে যায় না। এদের কি হয়, এদের কাজ, এরা হচ্ছে স্লাইডলি শুধু একটু করে সরে যায়, পাশাপাশি সরে যায়। দেখো পাশাপাশি সরে যাচ্ছে, হ্যাঁ, এই ভূখণ্ডটা ওইদিকে সরে যাচ্ছে, এই ভূখণ্ডটা এদিকে সরে যাচ্ছে, হ্যাঁ, সমান্তরাল ভাবে, একদম সমান্তরাল ভাবে, একে বেঁকে আবার না, সমান্তরাল ভাবে সরে যাচ্ছে। এই জন্য এটা বলা হচ্ছে নিরপেক্ষ পাতসীমানা। এবার দেখো এই পাতসীমানার ফলে এখানে কোনো কিছু কিন্তু সৃষ্টি হয়নি, নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে না, আবার আগ্নেয়গিরি এগুলো সৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, একটু একটু ভূমিকম্প হয়, কারণ দেখো মাটি যখন, হ্যাঁ, শিলাটা যখন চলাচল করবে তখন ভূমিকম্প তো অবশ্যই হবে, ভূমিকম্প হবে। হ্যাঁ, এবার দেখো শুধু একটাই মনে রাখবে, এখানে একটা জিনিস সৃষ্টি হচ্ছে কি, মাছ বরাবর একটা ফাটল সৃষ্টি হচ্ছে, না হলে তো শিলাগুলো সরবে না, সরবে কি, সরবে না, এই ফাটলটা সৃষ্টি হচ্ছে। এই ফাটলটাকে আমরা কি বলি, আমরা বলি চ্যুতি। কি বলি, দেখো চ্যুতি। শুধু এখানে কি সৃষ্টি হয়, চ্যুতি সৃষ্টি হয়, মনে রাখবে। নিরপেক্ষ পাতসীমানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তো প্রশ্ন, শর্ট কোশ্চেন আসতে পারে, কিন্তু নিরপেক্ষ পাতসীমানা কি সৃষ্টি হয়, চ্যুতি সৃষ্টি হয়। এই ফাটলটাকে চ্যুতি বলা হয়, কিন্তু আমাদের ভূগোলের ভাষায় এটাকে চ্যুতি বলি আমরা। হ্যাঁ, তাহলে দেখো এখানে নিরপেক্ষ পাতসীমানা আমাদের হয়ে গেল। তো তোমরা বুঝতে পারলে যে অপসারী, অভিসারী এবং নিরপেক্ষ পাতসীমানা কি। আমরা একবার বলে দিই শোনো, যে অপসারী পাতসীমানা আমরা কাকে বলি, যে পাত সীমানায় কি হয়, দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়, সেই পাত সীমানাটাকে আমরা বলি অপসারী পাত সীমানা। আবার অভিসারী, অভিসারী কাকে বলি, যেটা হচ্ছে পরস্পরের দিকে দুটো পাত এগিয়ে আসছে। আবার নিরপেক্ষ কি, এরা পরস্পরের দিকে
আবার নিরপেক্ষটা কি, এরা পরস্পরের দিকেও আসবে না, পরস্পরের দিক থেকে সরেও যাবে। এরা কি করে, পাশাপাশি চলাচল করে। দাঁড়া দাঁড়া